Hey, welcome back. থ্যাংক ইউ বিয়ে করার জন্য। বাকিদের জন্য একটু ওয়েট করি। আমি মিনওয়েল আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। থ্যাংক ইউ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? Yeah, visible. ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা। আহ আচ্ছা, শারিয়ারের থ্যাংক ইউ শারিয়ার। আচ্ছা, শারিয়ারের মতামত তো পাইলাম। আহ আনিকা, চিন্ময়, আপনাদের কি মনে হয়? আমি যে প্রস্তাবনা রাখলাম সেটা কি আপনাদের আহ সুটেবল মনে হচ্ছে, নাকি আহ, অন্য কোনো আইডিয়া থাকলে আপনারা বলতে পারেন? আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করার জন্য যতদূর পর্যন্ত যাওয়া প্রয়োজন, সেটা অ্যাডভান্সড হোক আর যে লেভেল পর্যন্তই হোক, সে পর্যন্ত পৌঁছানো উচিত। তাহলে গ্রেট, অ্যাকচুয়ালি যা শিখেছি সেটার ইমপ্লিমেন্টেশন দেখতে পারলে তখন অ্যাকচুয়ালি ফলপ্রসূ হবে ব্যাপারটা। গ্রেট, এক্স্যাক্টলি। সো আনিকা। হুম, আপনি যেভাবে করাবেন আমি সেভাবে করবো। এটা হলো মানে সহজ সরল উত্তর। হুম। কমপ্লেক্সিটি নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল, জিনিসটা হলো যে ওয়েব ডেভেলপমেন্টটা আমরা যখন শুরু করছি তখন অনেক 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 সিম্পল ছিল। হ্যাঁ, আমি এমন একটা যুগ থেকে আসছি যে যুগে আসলে কম্পোজার বা এই যে ডিপেন্ডেন্সি ম্যানেজার এগুলো সামান্য লেভেলের ছিল, বাট এত বেশি ব্রেক হয়ে যায় তো। তো তখন এগুলা মানে ইউজ করাটা একটা মানে আদিক্ষেতা ছিল। বাট খুদাই ডিপেন্ডেন্সি আবার কি? তো সরি টু আস্ক বাট আই হ্যাভ আ প্লিজ। কোশ্চেন। জি, প্লিজ। স্যার, এই যে চান না, প্লিজ ভাই। চ্যাট ভাই, জিপিটি 5, জি জি বল। জিপিটি 5 আসার পরে আমি অনেক কয়টা ইউটিউব ভিডিওসে দেখলাম, কিছু ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, সো অ্যান্ড লটস অফ আদার্স। সো তাদের মতে যে ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিটলি রিপ্লেসড হয়ে যাবে এআই দ্বারা। সো এই ফিল্ডে মানে আপনার অপিনিয়নটা কিরকম, যে ওয়েব ডেভেলপমেন্ট কি অ্যাকচুয়ালি কত সময়ের মধ্যে রিপ্লেসড হইতে পারে এআই দ্বারা? কত সময়ের মধ্যে? ইয়া আল্লাহ, বিশাল চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, এবং খুবই কি বলবো, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আসলে কি হচ্ছে এবং আদৌ কি আমরা এআই আমাদেরকে রিপ্লেস করবে কিনা। ফ্র্যাঙ্কলি And স্পিকিং, মানে কোর্স গুলো হাতে হাতে শেখা, এগুলো কি অ্যাকচুয়ালি প্রয়োজন ফলপ্রসূ আছে হবে কিনা? কিনা যদি এআই দিয়ে অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে যায়? থ্যাংক ইউ। রাইট, রাইট, থ্যাংক ইউ। ফাইন। ওয়েল, একটা জিনিস তো বুঝেন যে মানে আমি আপনাকে বলি, এআই সব জায়গা দখল করলো, একটা জায়গায় কখনো দখল করতে পারবে না। সেটা হলো বিচার কার্য, অর্থাৎ উম, মানে যেটা হলো আমাদের জাজরা যেটা করেন। হ্যাঁ, জুডিশিয়ারি। আপনি দেখবেন যে আমি একদম কুল হেডেডলি 5টা মানুষের খুন করে বের হয়ে যেতে পারবো, আমার কোনো শাস্তি হবে না। বাট আপনি হয়তো কারোকে অ্যাটেম্প টু মার্ডার করছিলেন, সেটার জন্য আপনাকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। এইটা এমন একটা বিষয় যেখানে আসলে আরো অনেক কিছু মেজারমেন্টে নেওয়া হয়। বাট এআই এমন একটা জিনিস যে ও আসলে এই ধরনের প্যাটার্নে বা ইয়াতে যাওয়ার মতো ক্যাপাসিটিতে যাইতে হইলে তাকে যে পরিমাণ নলেজ থাকা লাগবে এবং ইয়া হওয়া লাগবে, এটা অনেক লম্বা টাইমের এই যে এভলিউশন, ইটস হিউজ। আমাদের এই এভলিউশনটা হিউম্যানিটি, এই হিউম্যানিটির ইভলিউশন কিন্তু আজকের না, সিন্স স্টোন এজ। অ্যান্ড ইটস লাইক নট 20,000 ইয়ার্স, ইটস মোর দেন দ্যাট। আহ মানে যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে নাও বলি, আমি যদি পিওর সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলি, একটা সময় ছিল যে সময়গুলো আসলে 1,000 ইয়ার্স, আসলে 1,000 ইয়ার্স দোজ আর ডিফারেন্ট টাইম। আমি আসলে অন্য টপিকে চলে যাচ্ছি, এটা অন্য সময় বলবো নি। আবার আপনার মূল প্রশ্ন ছিল যে এআই যেভাবে রিপ্লেস করতেছে, তাতে আসলে ওয়েব খুব ভেরি সুন। অনেক কোম্পানি আছে, অনেক সফটওয়্যার কোম্পানি আছে, অনেক ভেন্ডার্স আছে যারা এআই অ্যালগোরিদমস তৈরি করছে অনেকগুলো পারপাস সার্ভ করার জন্য। ওয়ান ইজ, আপনি রেডিমেড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনি ওরা বলবেন, ও আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে দিবে, অ্যান্ড আপনি জাস্ট রেডি করেন। ট্রাস্ট মি, আমি এটার বেশ কিছু জিনিস ট্রাইও করছি। দে সাক। প্রচুর জায়গায় এরর আছে, কারণ ও অনেক মিস্টেক করে। ওয়েল,
আহ সামনে কি এটা সলভ হবে না? হবে, সলভ হবে। হাউএভার, দ্য মোর এরা শিখবে, আমরা কিন্তু তার থেকে বেশি আগায় যাব। কিভাবে? আপনি যখন ওকে দিয়ে কোড করাতে যাবেন, ওই কোডের মধ্যে প্রচুর ভুল থাকবে। সেই কোড ফিক্স করতে গেলে আপনাকে ওই লেভেলের নলেজ থাকতে হবে। আমি জানি না আপনারা চ্যাট জিপিটি কত বুঝেন। আমি চ্যাট জিপিটি কে দিয়ে শুধুমাত্র ভার্বিয়েজ তৈরি করি। অর্থাৎ এই যে আমি এই যে এই আইটেমস গুলো তৈরি করছি না, এগুলো ওরে দিয়ে আমি তৈরি করেছি। যে আমি এই লিস্ট বানাতে পারবো না, আমি এই নাম লিখতে পারবো না, তুমি আমার লিখে দাও। ও লিখে দিছে। বাট পরে কিন্তু আমাকে এটাকে আবার রিশাফলিং করতেছে, রিস্ট্রাকচারিং করতেছে, এবং আমাকে আমার ইয়াটা দিতেছে, যাতে আমার যারা টার্গেট পিপল, ইউ গাইস, তাদের উপর বেস করে আমাকে এটাকে সাজাইতে হয়েছে। এইটা আমি চ্যাট জিপিটি যতই বলি না কেন, আপনাদের পোর্টফোলিও নিয়ে আইসা ওদেরকে যতই আমি তাকে শিখাই না কেন, আমার ওইটাকে শিখাইতে সময় লাগবে। আর ওকে যদি আমি এখন বলি যে ও এই জিনিস আমি শিখাইছি, তুমি ওদের প্রোফাইলিং করো, ও পারবে না। কারণ এক একজনের ফ্লেভার এক এক রকম। আচ্ছা, এখন আবার ব্যাক করতেছি ওই পয়েন্টে, যে এআই আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্টে রিপ্লেস করবে কিনা। হ্যাঁ, করবে। বাট ইটস লাইক ওইখানে এমন এমন সব কিছু ইস্যুস থাইকা যাইতে পারে, এখনো ট্রাস্ট করা যায় না একে। তো যেহেতু ট্রাস্ট করা যায় না, আমি আসলেও শিওর না যে ও আসলে কতটুকু পারবে। তাই বলে কি কোনো কোম্পানি পারতেছে না? হ্যাঁ, তারা তাদের যে মডেলগুলো আছে সেগুলোকে আরো ট্রেন করতেছে, আরো ট্রেন করতেছে। বাট আসলে কি তারা ট্রেন করে কি করতেছে? তারা টার্গেট করছিল বিজনেস করার জন্য, যে আমার এই এআই দিয়ে যে কেউ এসে অনবোর্ডেড হয়ে সফটওয়্যার তৈরি করে সে তার মতো ডিপ্লয় করে নিয়ে যাবে। সমস্যা কি জানেন? এই ট্রাস্টটা কিন্তু এত সহজে আসে না। আপনার আজকে যারা বিজনেস, মানে যাদের বড় বড়, সে আমার একটা ওয়েবসাইট, আমি বিশাল, সে ফেসবুক, সে বেটা, আমি জাকার, আমি আচ্ছা না, আমি না, শাহরিয়ার, আপনি জাকারবার্গ। জাকারবার্গ সাহেব, আপনি কি এই চ্যাট জিপিটি 5 না 17 আসছে, ওরে দিয়ে ফেসবুক বানাবেন বা ফেসবুকের একটা প্রোটোটাইপ বানাবেন, এটার মানে আপনি করাবেন আজকে, অথবা ডাউন দ্য লাইন 5 ইয়ার্স অর 10 ইয়ার্স পরে, কতটুকু আপনি ট্রাস্ট করবেন ওকে? আমি করব না, কখনোই করব না। বিকজ ইটস দেয়ার অলওয়েজ, আমার সেন্স, আমার ইয়া। দেখেন, ওর সাথে আমি যখন কনভার্সেট করি, আমি সোফার যা দেখছি, আমারটা যেটা চলে, চ্যাট জিপিটি 4 ফ্রি ভার্সন ইউজ করি। আমি ওকে মেমোরাইজ করে করে বিভিন্ন চ্যাটে, আলাদা আলাদা চ্যাটে নিয়ে যাই। এবং ওকে আমি যখন আমি বলি যে ঠিক আছে তুমি এটা আমাকে ওই পার্সপেক্টিভ দাও, ও এখনো ওয়েস্টার্ন পার্সপেক্টিভ দেয়। ও শালা, সরি সরি ফর দ্যাট, ও এখনো আমার বাংলা দেশি সেন্টিমেন্ট বা ওইটার আলোকে কোনো কিছু করতে পারে না। ও সোসাইটির ইয়াগুলো জানে, বাট ভ্যালুজ ও রিয়েলাইজ করতে পারে না। ও জানে আমাদের অ্যাটিটিউড কি, আমাদের বিহেভিয়ার কি, এটা বলতে পারে যে হ্যাঁ, আমাকে একটা জিনিস যদি, আমাকে একটা গালি দেওয়া হয়, তাহলে আমি কিভাবে রেসপন্ড করবো। হাউএভার, আমাদের কালচারটা সে জানে না, যে কোনটা সে গালি, কোনটাকে ইয়া, কখন সে এটা কনটেক্সটটা নেবে। সো আলটিমেটলি, অ্যাজ আই সেড, ইটস আ হিউজ লিপ, এবং অনেক দূর একটা তাকে যাইতে হবে টু রিপ্লেস আস অ্যাজ উই ডু। এখন আমি কেন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের কনটেক্সটে আমরা যেসব অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি, এটা প্রত্যেকটা এত টপ লেভেলের কাস্টমাইজেশন। প্রত্যেকদিন রাত্রেবেলা স্বপ্ন দেখে আমাদের অফিসাররা, এবং তারা পরের দিন এসে বলে, আচ্ছা এটা সবুজ রং না, এটা নীল দেন, হালকা নীল, আকাশে নীল। ওই যে ওইখানে যে নীলটা দেখা যায় ওই নীল, বাট ওটা থেকে একটু টিয়া ভার্সনটা দিয়ে, নীলের সাথে আবার টিয়া ভার্সন আসে, জানি না, এরকম শুনবে। সো এই যে পার্সপেক্টিভ গুলা, এগুলো না আসলে এআই কখনো বুঝবে না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাকে কিন্তু ভাই ওই অপশনটা দিতেই হবে। এই অপশনটা দিতেই হবে, এইটা আপনি চ্যাট জিপিটির কখনো বুঝাইতে পারবেন না। ও লজিক্যাল পাচ্ছে না, ও লজিক্যালি ওটা দিতে পারবে না। কিন্তু আমাদেরকে কি করতে হয়, ওই জিনিসটা আমরা এমনই একটা জিনিস বানাই দিই, যেটা আসলে ওই অ্যাপ্লিকেশনের সাথে হয়তো ফাংশনাল না, বাট উনি যেটা চাইছিল ওটার পারপাসটা সার্ভ করে। হ্যাপি, আমার ক্লায়েন্ট হ্যাপি, সো হ্যাপি। এই ক্লায়েন্ট হ্যাপিনেস এর ব্যাপারটা এআই কখনো বুঝবে না, অ্যাটলিস্ট এখনো না। ডাউন দ্য লাইন 20 ইয়ার্স এ, এটা আমি আসলে ফিউচার বলতে পারবো না, টু বি অনেস্ট। ওই ধরনের প্রসেসিং পাওয়ার এখনো বোধহয় হয় নাই, যে ওই মানে অত কিছু সে আমাদের কালচার বা আমাদের ইয়াগুলা, আমাদের হিউম্যানিটি বা হিউম্যানের যে ব্যাপারগুলো, এগুলা এখনো সে ধরে ফেলবে। এটা এত সহজ হবে না। আর ওর সাথে আমরা যে কনভার্সেট করি, ইংলিশ ইজ এ স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে ওরা বাংলাও শিখাতে পারবেন, এবং ও আপনার সাথে বন্ধুর মতো গালাগালিও করতে পারবে। হ্যাঁ, যেমন ওই দিন আমার কাজিন, ওর যে চ্যাট জিপিটি আছে, ও ওর সাথে কনভার্সেট করে, বলে যে এই তো কালকে পরীক্ষা আছে,
আমার ওই টপিকের উপরে কিছু বল ওরেও আমি শিওর না ও যোগ করার জন্য বলছি কিনা, ও আমাকে বলছে যে আসলেই আমার এই উত্তর দিচ্ছে, সেটা কি যে বাদ দে, তোরে দিয়া পড়ালেখা হবে না। এখন এটা শোনার পর আমি হাসছি, বাট অ্যাকচুয়ালি দ্য ওয়ে হি সেড ইট, এবং হি অ্যাকচুয়ালি ক্লেম যে ওকে ওর চ্যাট জিপিটি ওর সাথে বন্ধুত্বের মতো, এবং সবকিছু ওটাকেও সে ফান হিসেবে নিচ্ছে, এবং সে ওইটাকে সিরিয়াসলি নেয় না। এনিওয়েজ, এবার আসি ওই যে আমার যে মতামতটা ছিলেন যে আসলে আহ আহ, মানে যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো, এটা শিখে লাভ আছে কিনা। দেখেন, আমরা যখন এই যে আজকে পিএইচপি শিখতে আসতেছি এবং আধুনিক যেসব টুলস এর কথা বলতেছি, এবং এইখান থেকে যেতে যাচ্ছি ডকারাইজ করে, এটা কেন আসছে? এটার মূল কারণ আসছে যে এখনকার প্র্যাকটিস গুলো এই, হাউএভার ইট অল স্টার্টস উইথ অলওয়েজ ওই যে এইচটিএমএল, জেএস এবং সিএসএস। ফার্স্ট এইচটিএমএল, দেন সিএসএস, দেন জেএস। এবং জেএস আসার পরে, এই জেএসটা আগে জাভাস্ক্রিপ্ট, যেটা জাভাস্ক্রিপ্ট 1.3 ছিল, সেটা এখন যুগান্তকারী লেভেলে চলে গেছে সিন্স ক্রোম V8 ইঞ্জিন। সার্ভার সাইডে জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা, যেখানে নোড জেএস আসলো, এবং এরপর আস্তে আস্তে অনেক কিছু আসলো। নোড জেএস এর উপর বেস করে রিয়াক্ট আসলো, আর নোড জেএস এর উপর বেস করে অ্যাঙ্গুলার আসলো। হ্যাঁ, এখন আবার সেই রিয়াক্টের উপর বেস করে নেক্সট আসলো, তারপরে নাক্সট আসলো, মানে শেষ নাই। এইটা কিছুই না, সবকিছু একটার উপরে আরেকটা র্যাপার, এবং ও আপনাকে এক গাদা জিনিস লাইব্রেরি আগেই বানা দিচ্ছে, আপনি ওগুলো ইউজ করে মানে খুব কুইকলি বিল্ড করতে পারছেন। হয়, যারা কোড গুলো লিখছে এবং স্টিল তারা রিলিজ দিচ্ছে এবং স্টিল বাগ ফিক্সিং করতেছে, ওটা কিন্তু তারা এখনো করতেছে, হিউম্যান করতেছে। আচ্ছা, এআই কি ওটা করতে পারবে না? হ্যাঁ পারবে, যদি তাকে ওই লেভেলের নলেজ দেওয়া হয়। হাওয়েভার ইটস সামথিং যেটা হইলো কি বলবো, ওর জন্য এই ডিপেন্ডেন্সি ম্যানেজ করে ডেভেলপ করা, বা আপনাকে ওই লেভেলের নাক্সটের পরে হয়তো নুক্সট দিল একটা, সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সলিড হবে। এটা বেসড অন হিউম্যান ইনভেনশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক। শিখে লাভ আছে কিনা? এখনো যেহেতু জব আছে, এবং সামনের আগামী 20 বছর বা 50 বছর এই এআই কেই দিয়েই যদি আপনাকে করাইতে বলা হয়, ওর ভুল ধরতে পারতে হবে এবং ওটা ফিক্স করায় আপনার ওটা চালাইতে হবে, বরঞ্চ তখন আরো বেশি চ্যালেঞ্জিং হবে। কেন জানেন? কারণ হচ্ছিল, আপনি আরেকজনের কোড যখন দেখে আপনার কাছে বললো আল্লাহ কি করছে, আল্লাহ ইনডেনশনটা ঠিক মতো রাখে না কেন, প্রপার কনভেনশন গুলো ফলো করলে কি হইতো, একটা ভ্যারিয়েবল সেটারে লেখছিল মানে এমন, যেটা হলো ওটার কিছু নাই, এবং এত বড় ভ্যারিয়েবলের নাম বা ছোট নাম ইন্ট এ, ইন্ট বি, এগুলো দিয়ে তো আসলে মানে ভ্যারিয়েবলের পারপাসটা বোঝা যায় না, এবং সেটা কখন কি হচ্ছে এটা বোঝা যায় না। সো দেখা যায় যে এই জিনিসগুলো যখন কেউ কোড লেখে, আপনাকে যদি ওই কোড দিয়ে বলা হয় যে এটা আপনি ফিক্স বা আপনাকে আপগ্রেড করেন, তখন আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এআই কি এটা সহজে পারে না? হ্যাঁ, এআই আপনার থেকে ওটা বেটার রিড করে এই মতো আপনার আর ওইটাকে এনহ্যান্স করতে পারবে। হয় ভাই, ও যদি কোনো জায়গায় ভুল করে, অনেক কন্টেক্সট আছে যেসব জায়গায় ও ভুল করবে। যেমন আহ আমরা তো আপনার ChatGPT 5 বা ChatGPT 4, ওরা তো আপনার ভার্সন থেকে শিখছে, আপনি ওরা যা শিখেছেন সে সেটা শিখছে। আহ এখন আপনি ওকে পাচ্ছেন হলো, ওকে ওই সাইডে যারা মানে বেসিক্যালি ট্রেন করাচ্ছে, সেটা ট্রেনিং হচ্ছে, আর আপনি তাকে আপনার পার্সোনালাইজ ভার্সনটা দিচ্ছেন। আহ আপনি যদি কখনো অ্যাসেম্বলিতে কোড করে থাকেন বা কোবলে কোড করে থাকেন, আমি জানি না আপনি করছেন কিনা, বা বেসিক অনেক বেসিক, হাউএভার অ্যাসেম্বলি ইজ লাইক 4 keywords অর 3 ইয়া, তো ওইটার উপর প্রত্যেক লাইনে লাইনে ইনস্ট্রাকশন থাকে। তো অ্যাসেম্বলি ওর জন্য ইজি, আবার কঠিনও। কারণ অ্যাসেম্বলি আপনি যে সিকোয়েন্সে লিখবেন সেটা একটা পারপাস থাকে, ও আপনাকে ওই সেম জিনিসই অন্যভাবে লিখে দিবে, আবার সে অনেক সময় গ্যাপ ধরতে পারবে না, আনটিল এন্ড আনলেস সে ভুল করছে এবং কেউ তারা শুধরাই দিছে, শুধরাই দিলে পরে সে শিখতে পারবে। এখন আপনি যদি ওকে শুধরাই দিতে না পারেন, তাহলে ও কিন্তু ভুল শিখে আগা যাবে। সো আপনার প্রশ্নের সরাসরি উত্তর আমার কাছে নাই, টু বি অনেস্ট। আমি যতই এক্সপিরিয়েন্স হই না কেন ভাই, আহ এই জায়গায় আমার মাফ চাইতেই হবে। আসলে আমি এআই কে ট্রাস্ট করি না, এবং সে আমার কাছে মনে হয় যে আমাদেরকে রিপ্লেস করতে পারবে না। আলটিমেটলি ওকে ঠিক মতো চলার জন্য
আমাকে ওই নলেজটা নিয়ে রাখতে হবে। আলটিমেটলি ইজ মাই পেট, এবং আমি ওকে যেভাবে চালাবো, যখন খাইতে বলবো, যখন ঘুমাইতে বলবো, সে সেইভাবে চলবে। কারণ দিন শেষে যদি এরর হয়, এআই এর দোষ হবে না, দোষ হবে সব আপনার চিন্ময়, and you will be kicked out of the organization. থ্যাংক ইউ ভেরি মাচ। জানি না এটা বোধহয় খুবই লম্বা একটা উত্তর হয়ে গেছে, কিন্তু আসলে আপনি আপনার উত্তরটা পাইছেন কিনা আমি জানি না, বাট টু বি অনেস্ট, ফিউচার কাস্টিং করা রিয়েলি টাফ। এটা মানে আমি খুব নলেজেবল পার্সন না। অনেকেই দেখেন, ফিউচার দেখেন যে এআই সব করে ফেলতেছে এবং ওনারা ওইটাই বেচেন, বাট আমার ওই ট্রাস্ট ইস্যু আছে ভাই। এটা ছোটবেলা থেকেই আমার, এক একটা ব্যাংকে এক একটা সিগনেচার, আমি সিগনেচারও সেম রাখিনি যে দেশে। এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলো কিন্তু অনেক আগেই আমি খুলছিলাম, বাট ওই সময় থেকে আমার কেন জানি এটা একটা ইয়ে হয়েছিল যে আমি কোনো ব্যাংকের, মানে সব ব্যাংকের সিগনেচার এক রাখবো না। এবং পাসপোর্টের যে সিগনেচার, ন্যাশনাল আইডিতে যে সিগনেচার, সেই সিগনেচার আমি আবার ব্যাংকে করি না। এনিওয়েজ, এটা আমার ইয়া ছিল, আমি এখনো ট্রাস্ট করি না। এবং আলটিমেটলি যে এই যে দেখেন সুইফট দিয়ে কত টাকা নিয়ে গেছে, আর মানে ব্যাংক থেকে তো আসলে এটা কোনো ব্যাপারই না। আপনার ন্যাশনাল আইডিতে যে পরিমাণ তথ্য আছে, আমি কিছু না, আপনার ন্যাশনাল আইডি একবার একবার গ্লিমস নিলেই আমি আপনার দিয়ে অ্যাকাউন্ট খুলে লোন নিয়ে আপনার ধ্বংস করে দিতে পারি। দিস ইজ রাইটলি পসিবল। এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটু এর সাথে। আচ্ছা, এটা নিয়ে না বলি, এটা একটু কনফিডেন্সিয়াল বলে যখন বলছিলাম, এটা আমরা বের করছিলাম যে হ্যাঁ এটা পসিবল। এবং আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের ফুল এনআইডি ডেটাবেস মানে এক্সপোজ হয়ে গেছিল। হ্যাঁ, অনেকক্ষণ এটা লাইভ ছিল এবং সব ডেটাই নেওয়া যাচ্ছিল। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ইয়া। তা আমি এই পর্যন্ত এখানে আপনার প্রশ্নের ব্যাপারটা এখানে রাখি। আমি যদি অনুমতি দেন তাহলে আমি একটু ফার্দার আগাবো। আগাবো হলো কোন বিষয়টাতে, একটু যাই, অন্য একটা শেয়ারিং দিচ্ছি। একটা প্লেইং লিস্ট, এটা হচ্ছিল কোথা থেকে আসতেছে আমি আপনাদেরকে বলতেছি। আমি কোর্স আউটলাইনের মধ্যে একটা ইয়া রাখছিলাম, হলো যে টেকনোলজি স্ট্যাক বা টুলস যেগুলো আমরা আসলে ইউজ করি, কি ইউজ করি, কেন ইউজ করি, কোনটা লাগে, এত কিছু কেন। বেসিক্যালি আমরা করতে চাই পিএইচপি, তো পিএইচপির মধ্যে আবার এত কিছু কি আসে? ওয়েল, এই যে আমরা যখন পিএইচপি তে ডেভেলপমেন্ট করতে যাবো, একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে ডেফিনেটলি কিছু জিনিস লাগে। ওই যে বলছিলাম এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, এই পিএইচপিটা হলো আমার মেইন আইটেম যেটা আমরা ইউজ করব, এবং এটাকে ইউজ করে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং করব। ফাইন, যেটা আমাকে কি দিবে? এইচটিএমএল আউটপুট দিবে, খুবই ভালো কথা। সিএসএস ও দিবে, জাভাস্ক্রিপ্টও দিবে। ওয়েল, জাভাস্ক্রিপ্ট এর আবার দুইটা টাইপ আছে। জাভাস্ক্রিপ্ট আপনার একটা ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট আছে, আর সার্ভার সাইড স্ক্রিপ্টিংও আছে জাভাস্ক্রিপ্ট। সেটা কিরকম? এই যে আমরা রিয়্যাক্ট করতেছি, বা অ্যাঙ্গুলার করতেছি, বা ভিউ করতেছি, অথবা আমরা আহ কি বলে, আহ, এখনকার দিনে যতগুলা আমরা মানে এই ধরনের সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট করে এখানে নিয়ে আসতেছি, এরকম বোধ বেশ আরো কয়েকটা লাইব্রেরি থাকতে পারে, বাট মোস্ট পপুলার ওগুলোই। সেইগুলা বেসিক্যালি নোড এবং এনপিএম এর উপর বেস করে। অর্থাৎ নোড হলো আপনার জাভাস্ক্রিপ্টের রান টাইম, যেমন জেভিএম যেমন আপনার জাভার জন্য। এই নোডকে, এই নোডের যে জাভাস্ক্রিপ্ট রান টাইম, সেই রান টাইমের জন্য যে প্যাকেজ গুলো লাগে, হ্যাঁ, এই মনে করেন সে আমরা যেমন সি তে কোড করছি না, ইনক্লুড stdio.h, conio.h, হ্যাঁ, stdlib.h, বা error.h, বা stdout.h, stdout নাকি iostream.h, এটা অবশ্য সি প্লাস প্লাস এর ক্লাস। যে হেডার গুলো আমরা অ্যাড করতাম, সেই হেডার গুলাই বেসিক্যালি ওই হেডার গুলার রেফারেন্স এখানে, যাতে করে ওই প্যাকেজ গুলার যে ফিচার গুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারি। তো নোড আপনাকে দিবে হলো রান টাইমের এনভায়রনমেন্ট, এনপিএম হচ্ছে হলো প্যাকেজ ম্যানেজার ফর পার্টিকুলার জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট, আপনি যাতে ওই জাভাস্ক্রিপ্টের জন্য যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেটা যাতে ইজিলি পান। এবং এই জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি, এটা মনে করেন একটা বিশাল বড় ট্রি স্ট্রাকচার, যে ট্রি স্ট্রাকচারে বিভিন্ন ভার্সনের ইয়ে আছে, এবং আপনাকে যে মানে ভার্সন, সেই ভার্সনের মিনিমাল বা ম্যাক্সিমাল বা ওই লেভেল একদম এক্স্যাক্টলি ওই ভার্সনটাই হতে হবে, এই ধরনের ইন্ডিকেশন গুলো দিয়ে দিতে হয়, যাতে করে কোনোভাবে কোড ব্রেক না করে। আপনি যেটা যে কোড করছেন সেটার যেন ডিপেন্ডেন্সিটা টোটালি স্ট্রিক্ট থাকে, কোনোভাবে যেন
অবসলিউট কোন একটা ফাংশন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপেন্ডেন্স কোড ব্রেক করবে। তো এই ধরনের জিনিসগুলো ওই প্যাকেজ গুলো আপনার npm এর থ্রুতে ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করা হয়। তো পিএইচপির জন্য এরকম একটা আছে, সেটাকে বলা হয় কম্পোজার। এই প্যাকেজ ম্যানেজার বলেন, ডিপেন্ডেন্সি ম্যানেজার বলেন, সেম জিনিস। তো পিএইচপির জন্য কম্পোজার ইউজ করা হয়। আচ্ছা, আর লারাভেল যদি ইনস্টল করতে যান তাহলে এই সবকিছু করার পরে তারপর আপনি লারাভেলের ইনস্টলটা কম্পোজারের থ্রুতে আপনি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, দিজ আর দ্য বেসিক। আমি এটা লারাভেল এটা বললাম, সিম্ফনির জন্য সিম্ফনির ইনস্টলার আছে, আপনারা এটাও ইউজ করতে পারেন। কেন আমি সিম্ফনি বলি এটাও আসতেছি, দুইটার মধ্যে তফাৎ কি এবং তারা আসলে কোন লেভেলে কি খেলবা। এই লারাভেল এবং সিম্ফনি নিয়ে একটা বিশাল বড় ডিবেট আছে, সেটা আমি পরে আসি। আচ্ছা, তাহলে আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, পিএইচপি যেহেতু আমাদের কনটেক্সট, যদি আমি একটু পাইথনের দিকে ঝুঁকে গেছি এখন, জাঙ্গো মাঙ্গো এগুলো করা, বাট ওয়েল এখন যেহেতু এটা বলতে হবে, সো লারাভেল বা সিম্ফনি যেটাই করতে যাই, ওয়ার্ল্ডের টপ ক্লাস দুইটা ফ্রেমওয়ার্ক পিএইচপির, সেটা কম্পোজার দিয়ে ডিপেন্ডেন্সি ম্যানেজ করা যায়, আর অনেকগুলো জিনিস দিয়ে করা যায়, বাট কম্পোজার দিয়ে করা যায়। সো আমরা এটাকে কমন হিসেবে নিচ্ছি, কম্পোজার ইজ এ ভেরি পপুলার টুল। এবং এটার জন্য এটা এটার যে ইয়াটা সরি প্রয়োজন সেটা হলো পিএইচপি, অনলি পিএইচপি, গ্রেট। আর আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, খালি সার্ভার সাইড স্ক্রিপ্টিং করলে তো হবে না, আপনাকে জাভাস্ক্রিপ্ট, যে রিয়্যাক্ট আপনি ইউজ করবেন, যে আধুনিক, হ্যাঁ, আহ, কি বলে, আহ, এটাকে বলা হয় সিঙ্গেল ইএসপিএ না কি জানি, আরে এই মানে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো যেগুলো আপনার সিঙ্গেল এসপিএ বোধ হয় মোস্ট লাইকলি, লেট মি চেক, এসপিএ, না না না, এটা হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যে উপরে দেখেন লারাভেলের, আমি লারাভেলের একটা রিয়াক্টের যে কিটটা আছে সেটা যদি লাইভ ডেমোতে যাই, এই দেখেন উপরে একটা বার যাবে, অলরেডি চলে গেছে। আচ্ছা, রেজিস্টার দিলাম, এই দেখেন একটা বার যাচ্ছে, এই যে বার যাচ্ছে। ও সরি, আপনারা তো ওদের নোটপ্যাড দেখছেন না, সরি, লেট মি শেয়ার মাই হোল স্ক্রিন। হোল স্ক্রিন গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি লারাভেলের এই যে রিয়াক্ট সার্কিটের লাইভ প্রিভিউ দিছি, এটা এখানে নিয়ে আসছে। আমি জানি এই দেখেন একটা বার যে গেল, এই বার পুরো গেল। আমি যখন লগ ইন ক্লিক করেছি খেয়াল রাখেন, এই যে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে একটা বার যাবে, এই 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 জোর দিচ্ছে, এই যে, এই যে। আর এগুলো হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, যেটা বেসিক্যালি কি করে, আপনার এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের মধ্যে ওই কন্টেন্ট আইনে রেন্ডার করে দেয়। লাইক সিঙ্গেল পেজ, ও কন্টেন্ট এনে এখানে দিচ্ছে। আপনারা এজাক্স হয়তো দেখছেন, ফেসবুক যখন ইউজ করছেন, যে একটা পার্টিকুলার সে ডাউন লাইন আজ থেকে 7-8 বছর আগে একটা লাইক দিয়েছেন, ওই জায়গার বক্সটা চলে গেছে, ওটা নাই, আর নিচের উপরে উঠে গেছে। এই ধরনের জিনিস তখন অ্যাজাক্সে করা হতো, আর এখন অ্যাজাক্স আর নাই, মানে অ্যাজাক্স এখনো আছে, বাট অ্যাজাক্সের থেকে এগুলো এখন চলে আসছে। কি করে, ওই রেন্ডারিংটা ওইখান থেকে সার্ভার থেকেই এখানে এটা কন্টেন্টটা পাঠাতে এবং সেটা রিয়াক্ট হ্যান্ডেল করে। এটার অনেকগুলো অ্যাডভান্স ফিচার আছে, যার কারণে এইগুলো এখন পপুলার হয়েছে। এই যে ফরগট পাসওয়ার্ড আমি যখন ক্লিক করবো, দেখেন এখানে এই যে একটা বার যাচ্ছে, আপনারা হয়তো ক্লিক করলে আপনারা এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসগুলা বলা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আর পিডাব্লিউএ বলে একটা টার্ম আছে, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন, পিডাব্লিউএ। হ্যাঁ, এটা কি, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন is a web application that can be installed on a device, offers an app-like experience and works offline. এগুলো কেন লাগে, ওই যে আপনি যখন ফেসবুক ঢুকছেন, অফলাইনের একটা ভার্সন থাইকা যায় লাস্ট টাইম আপনি যখন ব্রাউজ করছেন, এবং সেটা বলতেছে যে আপনি এটা অফলাইন, বা গুগল, আপনি লাস্ট গুগল পেজটা যেটা আপনি সার্চ করছিলেন ওইটা আপনাকে দেখাচ্ছে, বাট আপনি যখনই নেক্সট চাপ দিতে যান, নেক্সট পেজ, তখনই গিয়ে বলে যে আপনি ইন্টারনেটে নাই। হাওয়ার আপনার ওই আগের ইয়াটা কিন্তু দেখাচ্ছে। এগুলো হলো প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন, যে একটা স্টেট পর্যন্ত ধরে রাখে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি যে ওই ধরনের অ্যাপ্লিকেশন গুলো তৈরি করার জন্য বেসিক্যালি আপনার এই সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট, এই যে রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, এগুলো চলে আসে। আচ্ছা, এরপর আসি যে ওকে, সবই ঠিক আছে, আমি লারাভেল করব বা সিম্ফনি করব। এই লারাভেল বা সিম্ফনি আপনি যেটাই ইনস্টল করেন না কেন, বাই ডিফল্ট ওরা পিএইচপি যে ডট ইএক্সি ওই দিন দেখাচ্ছিলাম,
এই পিএইচপির একটা ডিফল্ট বিল্ট ইন ওয়েব সার্ভার আছে, যেটা সিঙ্গেল থ্রেডেড এবং প্রোডাকশন সাপোর্টিভ না। অর্থাৎ ডেভেলপার মেশিনে আপনি বসে এটা আপনি টেস্ট করে লোকাল হোস্ট /8080 দিয়ে আপনি করতে পারেন। ওটা কিভাবে? এই যে লারাভেল যেভাবে আপনাকে ইনস্টল করা শিখাবে। কোথায় গেল? আহ হ্যাঁ, আপনি যখন এই যে রিয়াক্ট স্টার্টার কিটে গিয়ে আমরা এটা ইউজ করবো এক সময়। এটা গিয়ে যখন এই যে এই কম্পোজার গ্লোবাল এটা দিবেন, দেওয়ার পরে লারাভেল নিউ অ্যাপ বানাইলেন, বানায় এই এনপিএম ইনস্টল এটা বাইরে দিলেন, কম্পোজার রান ডেভ দিলেন, আর লোকাল হোস্ট 8080 রান করবে কেন? বিকজ এই কোডগুলো অলরেডি ওইখানে করে ফেলা হয়েছে যখন আপনি এই কোডগুলা এই এক্সিকিউশন গুলো করছেন, এবং এইটাতে পিএইচপির যে বিল্ট ইন ওয়েব সার্ভার আছে সেটার উপর রান করবে। এবং আপনার যদি সিঙ্গেল মেশিন, আপনার সিঙ্গেল কিছু ফিচার চেক করা দরকার, ইয়ে করা দরকার, আপনি তখন এটাই করতে পারবেন। হাওয়েভার লাইভে কি হবে, প্রোডাকশনে কি হইতে পারে, যখন একসাথে 100 মানুষ লগ ইন করবে বা একটা পার্টিকুলার রিসোর্সে যাবে, যে স্পাইক জেনারেট হয়, তখন কি হইতে পারে, এগুলো আসলে আপনি এই ক্ষেত্রে পাবেন না। এই জন্য আমরা তখন প্রোডাকশন রেডি সার্ভার ইউজ করি। এই জন্য যে এনভায়রনমেন্ট গুলো ইউজ করা হয়, আমরা লারাভেল বা সিম্ফনির যে বিল্ট ইন আছে, আমরা ওটা করব না। আমরা হ্যাঁ, লোকাল পিসিতে ডেভেলপমেন্টটা যখন করবো তখন এটা আমি করবো, বাট এইখানে চলে আসতেছে হলো এই পিএইচপি জায়গায় কিছু আরো 10 মিনিটস আছে। সেটা হলো আইদার আমরা একটা ফুল প্রুফ সার্ভার ইউজ করব, ওয়েব সার্ভার যেটা অলরেডি কনফিগার্ড, যেমন জ্যাম্প বা ওয়ার্ম সার্ভার। ইউনিক্স হলে জ্যাম্পও আছে, এই উইন্ডোজ ফর লিনাক্স ফর ওএস এক্স। সো এটার মধ্যে অলরেডি অ্যাপাচি, মারিয়াডিবি, পিএইচপি পার্ল যদি আমাদের লাগবে না, এবং পিএইচপি ডিপেন্ডেন্সি বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা লাগে সব অলরেডি কনফিগার করে দিয়ে দেওয়া আছে। আপনার খালি জাস্ট ইনস্টল করতে হবে, এবং আপনি কোন ভার্সন রান করবেন সেই মতো চলবে। এই জাদু আমরা আমরা ইনস্টল করে, আমি চাবো এটা আপনারা নিজেরা নেক্সট নেক্সট করে ইনস্টল করে দেখবেন কি হয়, বাড়ি খাবেন, আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? আচ্ছা, এটা ওয়ান সার্ভার করেও করা যায়, তবে জ্যামটা রেকমেন্ডেড বিকজ এটা সব প্ল্যাটফর্মের জন্য আছে। আমি হয়তো কমনলি একটা আপনাকে দেখাতে পারবো। এটার মধ্যে কি আছে, এখানে যে অ্যাপাচি এইচটি ডক্স মানে অ্যাপাচি ওয়েব সার্ভারটা আছে, এটা একদম প্রোডাকশন গ্রেড। মারিয়াডিবি কমিউনিটি ভার্সন, পিএইচপি ওপেন সোর্স, সো অল গুড। এবং প্রোডাকশনের আপনার ওই মাল্টি থ্রেডেড ইয়াটা এনভায়রনমেন্টটা আপনাকে দিবে। হাওয়েভার যেহেতু আপনার পিসি সার্ভার না, সার্ভার গ্রেডেড না, হয়তো আপনি ওখানে কিছু লিমিটেশন পাবেন। হাওয়েভার আপনার যদি এটা মাল্টি প্রসেসর হয় এবং আরো কি ঘোড়ার ডিম, ওই যে কি বলে ভার্চুয়াল ইঞ্জিন কি কি আছে ওগুলা হয়, তাহলে আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই। মানে এর থেকে আধুনিক কি হয়েছে, আপনি তো যখন এটা ডিপ্লয় করবেন, কোড করছেন এই জায়গায়, তারপর কি সার্ভারে গিয়ে আবার একটা জ্যাম্প ইনস্টল করবেন, তারপর করে ওইখানে কোডটা কপি করে পেস্ট করবেন, তারপরে আবার ওইখানে গিয়ে কনফিগারেশন গুলো চেঞ্জ করবেন, আবার এইভাবে ডিপ্লয় দিবেন, এইভাবে তো কাজ হয় না ভাই। এই কারণে আসছে হলো কন্টেনারাইজেশন। কন্টেনারাইজেশন কি? আপনি এই অ্যাপাচিকে একটা কন্টেনারে, মারিয়াডিবি কে ডেটাবেসের জন্য আরেকটা কন্টেনারে, পিএইচপি কে আরেকটা কন্টেনারে দিয়ে এই কন্টেনারের সাথে কন্টেনারের কানেকশন করাই দিচ্ছেন, সেটাকে বলা হয় ডকারাইজেশন। এতে কি হয়, এ এর যা যা ডিপেন্ডেন্সি আছে, যা যা লাগে এবং যত রিসোর্স অরিজিনাল অ্যালোকেট করা আছে, ও সব ওইটাকে কনজিউম করতে পারে, এবং ফ্র্যাঙ্কলি ফ্রিলি সে নিজের মতো এটাকে ইউজ করতে পারে। তার লিমিট ক্রস করলে তখন আমরা স্কেলিং বা স্কেল আপ করার ক্যাপাসিটি বা মেজারমেন্টস নেই, তখন স্কেলিং একটা ইস্যু হয়ে যায়। স্কেলিং কি জিনিস সেটা আমরা পরে বলবো। ডেটাবেজের আমরা অনেক সময় কোয়েরি করি, এবং কোয়েরি করলে যে ব্যাকগ্রাউন্ডে কি হয়, এবং আমরা জানি না আপনারা পিএইচপি বা অ্যাডমিন ইউজ করছেন কিনা, ওটা দিয়েও আপনারা দেখতে পারবেন যে কতগুলা রিকোয়েস্ট করা হয়েছে, কতগুলা সার্ভ করা হয়েছে, কতগুলা ফেল করছে, এবং কতগুলো এখনো এক্সিকিউট করতেছে, এবং এখনো পয়েন্টার ধরে রাখছে, থ্রেড ক্লিয়ার করা নেই, এবং ওইটা খুবই মারাত্মক ইয়া। এবং ওই জিনিসগুলো তখন ওই ওই ডকার কিছু জিনিস আপনার হেল্প করতে পারে। আচ্ছা, কন্টেনারাইজেশন আরো বড় সুবিধা হলো কি, আপনি যখন আপনি কন্টেনারাইজ করে আপনি আপনার এনভায়রনমেন্টে করছেন, ঠিক সেম ভাবে আলাদাভাবে আপনি ওই স্ক্রিপ্টের থ্রুতে পুরো ডিপ্লয়মেন্টটা একই ভাবে করতে পারবেন। খালি একটা ফাইল মেনটেন করতে হবে .env। এই .env তে আপনি খালি লিখবেন প্রোডাকশন নাকি ডেভেলপমেন্ট হলে ও ডেভ এনভায়রনমেন্ট রান করবে, প্রোডাকশন হলে সে প্রোডাকশন এনভায়রনমেন্ট রান করবে। প্রোডাকশনের কনফিগারেশন এখানে থাকে, ডেভেলপমেন্টের কনফিগারেশন থাকে, জাস্ট ওই একটা ফাইল আপনি খালি চেঞ্জ করবেন, যেটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। সো ফার দিস আর দ্য টুলস দ্যাট উই উড বি ইউজিং। হাউএভার কোনটা কেন সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম, এবং আমার ইচ্ছা ছিল আপনাদেরকে ডকারাইজেশন থেকে শুরু করা, বাট এটা এমন একটা অ্যাডভান্স টপিক যেটাতে আমি আসলে আপনাদেরকে ফার্স্টেই অনবোর্ড করবো না। এই ডকারাইজেশন পর্যন্ত আমি যেতে চাই, যাতে সিআইসিডি প্ল্যাটফর্মিং
কিভাবে আপনার অটো সিআইসিডি বলতে বলা হলো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, সিডি বলতে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এরকম আরেকটা আছে কন্টিনিউয়াস টেস্টিংও বলে। হ্যাঁ, সেটা হলো ওই কন্টিনিউয়াস যখন ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন হওয়ার পরে একটা অটোমেটেড টেস্টিং এর যে থাকে, সেটা এই ইন্টিগ্রেশনকে কন্টিনিউয়াসলি টেস্ট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সাকসেস হয়। যদি ও বাগ পায়, সে বাগ গুলাকে সে অ্যালার্ম হিসেবে জানা দেয়। তার মানে তখন ডেভেলপাররা বুঝে যে এই যে কোড গুলো করা হয়েছে এই ভার্সনে, এই ইয়ার লাস্ট কমিটে এটাতে এই প্রবলেম গুলো আছে, ওই বাগ গুলো তারা ফিক্স করে দেন, আবার তারা কমিট দেয়। আর ওই বেটা না সারাক্ষণ ওই ঘানি টানতেই থাকে যে ওই ওকে সারাক্ষণ টেস্ট করতে থাকে। এবং ওই টেস্টের আউটকাম যখন আপনার সলিড আসবে, তখন সেটাকে ডিপ্লয় করে প্রোডাকশনে দেওয়া হয়। সো এটা পুরাটাই একটা অটোমেটেড প্রসেস এবং পুরাটাই একটা পাইপলাইন, এটাকে বলা হয় পাইপলাইন। টার্মগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু ইয়ার টুলস দেখাই টুক করে। পিএইচপি তে আপনার লাগবে, এটা আপনারা জানেন, এখান থেকে ডাউনলোড করা যায়, এটা কম্পোজার করা যায়। এই কম্পোজার দিয়ে আপনি ঠিক এইভাবে করে পিএইচপি ইনস্টল করতে পারেন কম্পোজার করে। গিট লাগে হলো আমরা গিট হাবে যদি রাখি, বা প্রাইভেট রিপোজিটরি গিট ল্যাব বা বিটবাকেট, ওগুলো পেইড। গিট হাব হলো ফ্রি। সো আমরা গিট ইনস্টল করা থাকতে হবে, সেই গিট ইউজ করে গিট হাবে আমরা কোড রিপোজিটরি রাখি। গিট হাব বা গিট কেন ইউজ করে সেটা কি আমরা জানি? এনি আইডিয়াস প্লিজ? To store our projects. হ্যাঁ, কিন্তু ভার্সনিং অফ ফর আওয়ার প্রজেক্টস, ঠিক আছে? আগে এসভিএন বলে একটা ছিল, সাব ভার্সনিং বলা হয়তো। তো এসভিএনটা আনপপুলার বিকজ ওইটার মেকানিজম এবং গিটের মেকানিজম টোটালি ডিফারেন্ট। এটা অন্য কোনো সময় বলবেন, এগুলো অ্যাডভান্স টপিক। গিট আর এসভিএন কেন, এসভিএন এখন মোটামুটি বিলুপ্ত, অনেক জায়গায় ইউজ করা হয়। গিট কেন এখনো সুপার পপুলার গিট। আচ্ছা, গিটের পরে আমাদের কি লাগবে? আমাদের তো এডিটর লাগবে। আমরা কিসে কোড লিখবো? নোটপ্যাডে লিখতে পারি, কারণ আমার খুবই ফেভারিট এটা। আমরা যখন জাভা শিখছি তখন এই নোটপ্যাডে করে হয়তো আমরা ইয়াতে নিছি, অথবা ওই বোল্ড সি এর সিএলআই মোডের ব্লু স্ক্রিন BC33.2, এটা আপনারা হয়তো এখনো দেখেন নাই। এবং ওটা অনেক বাগ ছিল, যেটা পরে যে Bing32 কম্পাইলার আপনার ওই এখন যেসব সি এর কম্পাইলার গুলো আছে সেগুলো অনেক ম্যাচিউরড এবং সলিড। আমাদের ওগুলো অনেক ভুল ছিল, আর ওগুলো 16 বিট আর্কিটেকচারে ছিল। হ্যাঁ, 32 বিট অনেক পরে আসছে। আচ্ছা, এরপরে যেটা লাগবে যে কোড যখন আপনি করবেন ফর বিগিনার্স, এটা হলো ভিএস কোড। যদি আমি এটা ইউজ করি না, আমি ইউজ করিল নোটপ্যাড++। এটা হচ্ছিল মানে আমার মানে প্রেফার্ড যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আমি নোটপ্যাড++টা ইউজ করি। একদমই স্ক্র্যাচ থেকে কিছু প্লাগইনস আছে, যে প্লাগইনস এর থ্রুতে আপনার কোড ইজি করা যায় বা আপনি ব্রাউজিং টাউজিং করতে পারবেন। আমি স্ক্র্যাচ থেকে কোড লিখতে পছন্দ করি। আপনারা চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন। সেই ভিএস কোডটা আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। করার পরে লারাভেল যদি আপনারা যখন করবেন, তখন লারাভেলের একটা প্লাগইন পাওয়া যায়, এটা ইনস্টল করবেন। সিম্ফনিরও আছে এরকম, ঠিক আছে? তখন ওই লারাভেলের কনভেনশন অনুযায়ী কাজ করবে। আচ্ছা, আর জ্যাম তো বললাম, ওয়েব সার্ভার বললাম, ডকার এটা আমরা একটু পরে দেখবো। ডকার আপনার উইন্ডোজ এনভায়রনমেন্টে কেমন করতে হয়, এটা উবুন্টু ডিপেন্ডেন্সি আছে। ডকার হাব বলে একটা জিনিস আছে, যত ডিপেন্ডেন্সি ডকারের অনেক অনেক ডকার আছে, এগুলোকে ডকার ইমেজ বলে। অনেকে বানায় রাখছে, সেই ইমেজগুলো আপনি এখানে নিয়ে আসা, কিচ্ছু না, একটা ছোট্ট জায়গা দিয়ে দিলেন, ওইটার মধ্যে রান করবে। এবং আপনি যখন এটা ডিস্ট্রয় করে ফেলবেন, ওটা শেষ। আপনার ওটা রিলিজ হয়ে যাবে, স্পেসও রিলিজ হয়ে যাবে, এবং ওটার কোনো ট্রেস থাকবে না। মানে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই ঠিক ওইটুকুর মধ্যে আপনি ওই কাজটা করলেন। এতে আপনার পিসিও ক্লিন থাকে। হ্যাঁ, আচ্ছা, অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, যেটা আমি বলতেছিলাম যে এটা ওয়ান অফ দা মোস্ট পপুলার ওয়েব সার্ভার্স। এবং আরেকটা আসলে এনজিনেক্স। দুইটার আবার ডিফারেন্ট পারপাসে ইউজ হয়, এবং দুইটার কম্বিনেশনে হাইব্রিডও ইউজ করা হয়। মাইএসকিউএল আপনারা জানেন, মারিয়াডিবি এইটারই আরেকটা কপি। কপি ইন দ্য সেন্স যে মাইএসকিউএল এর কিছু পার্টি পোলাপাইন গিয়ে মারিয়াডিবি বানাইছে। মাইস্কুলের পেইড ভার্সন আছে, আমরা কমিউনিটি ইউজ করি, ওটা প্রিটি মাচ রোবাস্ট। মাইস্কুলের আরেকটা পেইড ভার্সন আছে, যেটাকে পার্কোনা বলে, পার্কোনা PERCUNA, ওটা আরেকটা ডেটাবেস, যদিও সব মাইস্কুলের ইঞ্জিনের উপর বেস করে। আপনারা পোস্টগ্রেসের নাম শুনছেন, দিস ওয়ান অফ দা সলিড মোস্ট আমার রেকমেন্ডেশন অলওয়েজ এটা ইউজ করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা ওই যে গ্রাফ এর জন্য তো আপনারা জানি না, Neo4j এগুলো আছে। ইন মেমোরি ডেটাবেস আছে H2। আপনারা ফ্ল্যাট ফাইল ডেটাবেস, যেমন টেক্সট ফাইল হতে পারে, বা আপনার যে SQLite হতে পারে, অনেক কিছু আমরা ইউজ করতে পারি, অনেক সময় ইউজ করিও।
এইখানে ডিজাইন প্যাটার্নের একটা লিঙ্ক আছে যেটা আমি একটু পরে দিয়ে দিব। এই ডিজাইন প্যাটার্ন গুলো আপনারা করবেন, করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকবে এবং সেগুলো আমি এক্সপ্লেন করে দিব ইনশাল্লাহ। সোয়াগার একটা বিরাট বড় টুল এবং তারা অনেক বড় বাধা হয়ে গেছে, তারা এখন একটা স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেছে, যাদেরকে বলা হয়, দেখাচ্ছি, ওপেন এপিআই স্পেসিফিকেশন। সোয়াগার আগে এমন একটা টুল ছিল যেটা দিয়ে আপনি এপিআই সার্ভিস তৈরি করতেন এবং সেটা এক্সপোজ করতেন। এখন তারা স্পেসিফিকেশন লিখে দিচ্ছে এবং এখানে মাস নট রিকোয়ার্ড, শ্যাল নট, এইভাবে করতে হবে এবং এই স্পেসিফিকেশন এখন সবাই ফলো করতে হয়। পোস্টম্যান ছিল এপিআই টেস্ট করার জন্য এবং অটোমেটিক টেস্টিংও করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, আর কি দেখাবো, আর কি, তো নোড জেএস ইনস্টল করলে এনপিএম হয়ে যায়। আসলে হলো স্লিম এবং লুমেন। লুমেন হচ্ছে লারাভেলেরই একটা লাইট ওয়েট ভার্সন, দুটার পারপাস ডিফারেন্ট। এটা মাইক্রো সার্ভিস ডেভেলপ করার জন্য। আচ্ছা, আমরা কি জানি মাইক্রো সার্ভিস, মনোলিথ, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার এগুলো কি? না জানলে আমরা ছোট্ট করে বলছি, মনোলিথ হলো একটা অ্যাপ্লিকেশন যেটা একটা ডেটাবেজের একটাই অ্যাপ্লিকেশন সার্ভার, একটাই ডেটাবেজ, ওই একটারই কোয়েরি করে এবং একটা পাথ দিয়েই করে। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার হচ্ছে হলো যেখানে আপনার আলাদা আলাদা মডিউল একটা ডেটাবেসকে কোয়েরি করে এবং ইভেন আলাদা আলাদা অ্যাপ্লিকেশনও হইতে পারে, একটা জাভার হইতে পারে, একটা